আজকে শুনুন সংকেত গল্পটির শেষাংশ। লেখক ডক্টর নিহারঞ্জন গুপ্ত। গল্পটি শুনুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুপুরের দিকে কিরিটি ঘন্টা কয়েকের জন্য বাইরে ঘুরে এলো। ওই দিন রাত্রে আবার তাসের আড্ডায় গিয়ে নিয়মিত বসা হলো। রাত্রে বীজের আসর যখন ভাঙলো, সময় তখন প্রায় 12:30। কিরিটি গাড়ি চালাচ্ছে, আমি পাশে বসে। কিছু দূরে সে কিরিটি হঠাৎ রাস্তার পাশে গাড়িটা ব্রেক করে একটা সিগার নিয়ে তাতে অগ্নিসংযোগ করলো। 5-10-15 মিনিট করে প্রায় 45 মিনিট অপেক্ষা করবার পর 3খানা গাড়ি আমাদের আশপাশে এসে নিঃশব্দে দাঁড়ালো। একখানা গাড়িতে রামগড়ের কুমার বাহাদুর হরিরাম, দ্বিতীয়টা নিমতের জমিদার সুখেন্দু রানা, তৃতীয় গাড়িতে অ্যাডভোকেট সলিল বসু। কিরিটি গাড়ি থেকে নেমে ওদের বললে, গাড়ি আপনাদের এখানেই ড্রাইভারের জিম্মায় থাকবে, আমার গাড়িতে আপনারা সকলে আসুন। কিরিটির আহ্বানে সকলে এসে ওর গাড়িতে উঠে বসলো। কিরিটি গাড়িতে স্টার্ট দিল। বুঝলাম গাড়ি ঘুরে চলেছে শৈলেশের বাড়ির দিকেই। গেট বন্ধ হয়ে গিয়েছিল। দারোয়ানকে ডাকিয়ে গেট খোলানো হলো। কলিং বেল টিপতে ভৃত্য একটু পরে সে দরজা খুলে দিল। কিরিটি প্রশ্ন করলে, সাহেব কি ঘুমিয়েছেন? আগে এইমাত্র তিনি শুতে গেলেন বোধহয়। সাহেবকে বলো গিয়ে কুমার বাহাদুর তার সঙ্গে একবার দেখা করতে চান, খুব জরুরি। ভৃত্য আমাদের সকলকে পার্লারে বসিয়ে উপরে চলে গেল। মিনিট 10-এর মধ্যেই শৈলেশ নিচে নেমে এলো। পরিধানে স্লিপিং গাউন, মুখে পাইপ। আমাদের সকলকে এত রাত্রে আবার ফিরে আসতে দেখে সে যে বিস্মিত হয়েছে, ওর চোখ মুখ দেখেই তা বোঝা গেল। কি ব্যাপার কি? জবাব দিল কিরিটি, শৈলেশ, কুমার বাহাদুরের হয়ে তোমার কাছে আমি 50,000 টাকার দাবি জানাচ্ছি। 50,000 টাকার দাবি? বিস্ময় যেন একেবারে হাঁ হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি বীজ খেলার ছল করে অন্যায়ভাবে ওর কাছ থেকে আজ পর্যন্ত 50,000 টাকা ঠকিয়ে নিয়েছ। শৈলেশ এতক্ষণে বোধহয় ব্যাপারটা বুঝতে পারলো। বললে, অন্যায় নয় বলতে পারো, জুয়ো খেলায় উনি হেরেছেন, আমি জিতেছি। জুয়ো খেলা হার জিত আছেই, উনি কচিখোকাটি নন। আগাগোড়ায় উনি জানতেন যে জুয়ো খেলছেন। আর যদি উনি জিততেন, আমাকে কি টাকাটা ফিরিয়ে দিতেন, না আমিই চাইতাম? শাট আপ ইউ চিট! এবার কুমার বাহাদুর গর্জন করে ওঠে, ওর নাম জুয়ো খেলা? শয়তান! ল্যাঙ্গুয়েজ প্লিজ কুমার বাহাদুর, এটা ভদ্রলোকের বাড়ি এবং সময়টা রাত্রি। ভদ্র আচরণ না করলে আমি বাধ্য হব তার ব্যবস্থা করতে। নির্ভীক কঠিন স্বরে শৈলেশ জবাব দেয়। শোনো শৈলেশ, তোমার এখানে ব্রিজ খেলাটা সত্যিকারের জুয়ো খেলা যদি হতো, কিছু বলবার ছিল না। তুমি কিন্তু বেশ ভালো করেই জানো কীরকম চালাকি করে তুমি ব্রিজ খেলো। চালাকি কীরকম? তোমার প্রত্যেকখানা তাসের পিছনে সাংকেতিক অক্ষর বসানো, যার সাহায্যে তুমি প্রত্যেকের হাতে তাস না দেখেও জানতে পারতে। সাংকেতিক অক্ষর বসানো? হ্যাঁ। কিরিটির কণ্ঠস্বর বজ্র কঠিন। কি পাগলের মতো আবল তাবল বকছো রায়? বেশ, চলো তোমার খেলার তাসগুলো ড্রয়ার থেকে বের করবে। চলো তোমার চোখের উপরে দেখিয়ে দেবো কি বলতে চাই আমি। বেশ, চলো। সকলে এসে খেলার ঘরে প্রবেশ করলাম। ড্রয়ার থেকে তাস বের করা হলো, কিন্তু আশ্চর্য, কোনো তাসেই তন্ন তন্ন করে খুঁজেও গত রাত্রির দেখা সাংকেতিক চিহ্ন কিছুই খুঁজে পাওয়া গেল না। সকলেই হতভম্ব। কিরিটি নিজে আরেকবার তাসগুলো দেখে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে সোজা দৃষ্টিতে তাকালো শৈলেশের দিকে। শৈলেশ, আমি কিরিটি রায়। আমার চোখে তুলে দেওয়া তোমার সাধ্যাতীত। যে তাস দিয়ে প্রত্যহ খেলা এসে তাস নয়, কারণ আজ যে তাস নিয়ে খেলা হয়েছে তার প্রত্যেকটিতেই প্রায় আমি নখের আঁচড় বসিয়ে দাগ দিয়ে দিয়েছি। বের করো সেই তাস, বের করো কোথায় রেখেছো সেই তাস। মুহূর্তে দপ করে ঠিক এমনি সময় ঘরের বাতি গেল নিভে। নিশ্ছিদ্র অন্ধকারে ঘরটা যেন বিলুপ্ত হয়ে গেল চোখের পলক ফেলতে না ফেলতে। কিরিটির নির্দেশ মতো আমিও সতর্ক হয়েছিলাম। কিরিটির পকেটে টর্চ বাতি ছিল। কিরিটি বোতাম টিপে টর্চ বাতিটা জ্বালালো। সকলেই হতভম্ব চকিত, কিন্তু টর্চের আলোয় ঘরের মধ্যে কোথাও শৈলেশের টিকিটিরও দর্শন পাওয়া গেল না। হাওয়ার মতোই যেন সে উবে গেছে ঘরের মধ্য থেকে। সুইচ টিপে আবার ঘরের বাতি জ্বালানো হলো না। না, শৈলেশ ঘরের মধ্যে নেই। কিরিটির চোখে মুখে কিন্তু এতটুকু উদ্বেগের চিহ্ন পর্যন্ত নেই। একান্ত নির্বিকারভাবে সে টেবিলের ড্রয়ারগুলো পরীক্ষা করতে লাগলো। 3টে ড্রয়ারে একটা চাবি দেওয়া। পকেট থেকে একগোছা চাবি বার করে তার মধ্যে থেকে একটা চাবি বেছে লাগাতেই চাবি ঘুরে গেল। ড্রয়ার খুলতেই তার মধ্যে অভিপ্সিত তাস জোড়া পাওয়া গেল। আলোর সামনে কিরিটি তাসগুলো সকলের চোখের উপর মেলে বলল, এই দেখুন, প্রত্যেকটি তাসেরই পিছনে উপর নিচে সাংকেতিক অক্ষর বসানো। সেই সংকেতের সাহায্যে সে সকলের উপর খেলায় টেক্কা দিয়ে দান নিতে নিত। কিন্তু আর নয়। কাল সকালে আপনারা সকালে আমার ওখানে আসবেন, সব আমি এক্সপ্লেন করে দেবো। শৈলেশ এই ঘরের মধ্যে কোনো গুপ্ত দ্বারপথে নিশ্চয়ই আত্মগোপন করেছে। সেই গুপ্ত দ্বারপথ খুঁজে তাকে অনুসরণ করা বৃথা, কারণ সে নিশ্চয়ই এতক্ষণ আমাদের নাগালের বাইরে। রাতও অনেক হয়েছে। কুমার বাহাদুর কাল সকালে আমার ওখানে আসতে কিন্তু ভুলবেন না। আইল ডিসাইড ইউর কেস, ডোন্ট ওয়ারি। সে রাত্রি কিরিটির ওখানে ফিরে এসে বাইরে থেকে আমাদের নজরে পড়লো। কিরিটির বাইরের ঘরে আলো জ্বলছে। ব্যাপার কি? এত রাত্রে তোর কাছে আবার কে এলো?
কিরিটি ঘরের দিকে অগ্রসর হতে হতে বলে, অনুমান যদি আর মিথ্যে না হয় তাহলে শৈলেশই আমাদের জন্য অপেক্ষা করছে। শৈলেশ? হ্যাঁ, সত্যি। বাইরের ঘরে ঢুকে দেখলাম মুহ্যমান মতো শৈলেশই দু হাতের মধ্যে মাথা গুজে বসে আছে একটা সোফার উপরে। আমাদের পদশব্দেও মুখ তুলে তাকালো। সমস্ত মুখখানা যেন একটা সর্বহারা রিক্ততা, রক্তশূন্য ফ্যাকাশে। হঠাৎ কিরিটিকে সামনে দেখে শৈলেশ উঠে এসে আবেগের সঙ্গে কিরিটি হাত দুটো চেপে ধরে বললে, আমাকে বাঁচাও ভাই, এমনি করে আমাকে সাক্ষাৎ অনিবার্য ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। বসো বসো শৈলেশ, সব কথা তোমার শুনবো। দাঁড়াও, আগে কফি আনতে বলি। কিরিটি জঙ্গলিকে ডেকে 3 কাপ কফির আদেশ দিল। কিরিটি ঘরে ফিরে আসতে শৈলেশ কি যেন বলতে উদ্যত হলে কিরিটি মৃদু হেসে বলল, ফার্স্ট অফ অল গেট ইউর নার্ভ স্ট্রং মাই ফ্রেন্ড, তারপর শুনবো তোমার কাহিনী। একটু পরেই জঙ্গলি ট্রেতে করে ধুমায়িত 3 কাপ কফি নিয়ে এলো। শৈলেশ তার কাহিনী শুরু করলো। তোমরা কেউ জানো না, যখন আমি বিলাত থেকে ব্যারিস্টার হয়ে ফিরে এলাম। কিরিটি মৃদুস্বরে বলল, আমি জানি সেসব কথা শৈলেশ। এসে দেখলে তোমার বাবা তোমার জন্য একমাত্র কলকাতা বাড়িটা ছাড়া কিছুই রেখে যেতে পারেনি। শেষের 1 বছর কেবল ঋণ করেই তোমার বিদেশের খরচপত্র চালাচ্ছিলেন। আশ্চর্য, কেমন করে জানলে? তোমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তোমার আত্মীয় স্বজনরা তোমার বাবার চারপাশে এসে স্থায়ী আসন গেনে ওকে সুস্থে শুরু করে দেন। হ্যাঁ, এবং সে সময় কোনো এক ধনী মহাজনের কাছে অত্যন্ত উঁচু হারে সুদ নিয়ে বহু টাকা বাবা কচও করতে বাধ্য হন। এমন সময় বাইরে জুতোর শব্দ পাওয়া গেল। কিরিটির সঙ্গে সঙ্গে আহ্বান জানাল, আসুন মিস্টার চৌধুরী। ঘরে এসে প্রবেশ করলেন ক্যালকাটা সিআইডি পুলিশের ডেপুটি সুপার মিস্টার আর চৌধুরী। ব্যাপার কি কিরিটি বাবু, এত রাত্রে জরুরি তলব কেন? চৌধুরী একটা সোফার উপর বসতে বসতে প্রশ্ন করলেন। আর চোখে চেয়ে দেখলাম শৈলেশের সমগ্র মুখখানা যেন ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। ইনিই আমাদের বন্ধু ব্যারিস্টার বাসু, মিস্টার চৌধুরী। সহসা একটা অর্ধস্ফুট চিৎকার করে শৈলেশ জ্ঞান হারিয়ে সোফার উপরে এলিয়ে পড়ল। কিরিটি তৈত পদে উঠে শৈলেশের কাছে গিয়ে বলে, সুব্রত, শৈলেশ সেন্সলেস হয়ে গেছে দেখছি, চট করে 1 গ্লাস জল নিয়ে আয়। আমি জল আনতে ছুটে গেলাম। পরের দিন সকাল। কিরিটি বাইরে ঘরে আমরা সকলে বসে। ইতিমধ্যে শৈলেশ অনেকটা সুস্থ হয়ে বসেছে। কিরিটি বলছিল, ভাগ্যের বিড়ম্বনা, শৈলেশকে আমি খুব ভালো করে চিনতাম। মগজে বুদ্ধি বস্তুটা যে ওর কোনোদিনই খুব ধারালো নয় এ আমার ভালো করেই জানা ছিল। ব্রিজ খেলা আসরে প্রথমেই যখন জানতে পারলাম নির্দোষ আমাদের মধ্যে দিয়ে বিশেষভাবে জুয়ো খেলা চলছে পাকাপোক্তভাবে, তখন থেকে ধরার চেষ্টা করছিলাম রহস্যটা কোথায়। 2-3টে দিন আমার খেলা দেখতেই চলে গেল, কারণ নতুন খেলোয়াড়কে প্রথম থেকেই বেশ ভালো করে একটু যাচাই না করে পর্যন্ত দলে পাত্তা দিত না ওরা। দলের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতেই 2-3 দিন আমার চলে গেল। তারপর দেখলাম ও বুঝলো খেলাটা প্রায় প্রতি রাত্রে একপক্ষী হয়, অর্থাৎ শৈলেশ যে দলে বসে সে দলেরই বেশিরভাগ হয় জিত, এবং জিত মানে প্রচুর অর্থাগম। কিন্তু যে বা যারাই খেলতে আসুক কেবল জুয়ানের সাথেই রাতের পর রাত ওখানে হাজিরা দিতে পারে না। নিশ্চয়ই এই খেলা নেশা ছাড়া আরও কোনো বড় রকমের আকর্ষণ আছে, যার টানে প্রত্যহ সকালে এসে নিয়মিত ওখানে হাজিরা দেয়। দেখলাম প্রত্যহ খেলা শুরু হবার আগে নিয়মিতভাবে কফি পান ও বুফে ডিনার চলে। মনে হলো নিশ্চয়ই প্রাত্যহিক ওই আহার ও পান পর্বের মধ্যে কোনো আকর্ষণের বস্তু আছে। খাওয়ার মধ্যে থাকতে পারে না, কারণ প্রত্যহই খাবারের মেনু অদল বদল হয়। দ্বিতীয়টা লক্ষ্য করলাম কফি পানটা সকলেই বেশ আগ্রহের সঙ্গে করেন। কেউ কেউ 2-3 বার পর্যন্ত কফি খান। কফির 2টো পাত্র থাকতো। একটাতে থাকতো কফির মধ্যে ঘুমের ঔষধ মেশানো, দ্বিতীয় পাত্রে কফির মধ্যে মেশানো থাকতো বিটার ও জিন, এবং কফি পরিবেশন করতো শৈলেশের প্রিয় ভিত্র নাথু। ঘুমের ওষুধটা হচ্ছে সলিউবল বারবিটন। 2 পাত্রে মিশ্রিত কফি খেতে খেতে ক্রমশ নেশায় পরিণত হতো কফি খাওয়াটা। ওই কফির নেশাটাই ছিল প্রত্যেকের আসল আকর্ষণেই এখানে নিয়মিত মিলিত হবার। নেশায় বুঁদ হয়ে বসত ব্রিজে আসরে। নেশার চোখকে ফাঁকি দেওয়া খুব সহজ। শৈলেশ তখন সেই নেশাগ্রস্ত লোকগুলোকে হাতের মুঠোর মধ্যে এনে তাসের গায়ে লাল কালো অক্ষরে লিখিত উপর ও নিচের সাংকেতিক সংখ্যাগুলোর দ্বারা অপরপক্ষে তাস চেনে নিয়ে খেলতে শুরু করত। তার সবই জানা থাকলে তাসের খেলা যেটা বিশেষ কোনো কঠিন ব্যাপার নয়। সাংকেতিক অক্ষরগুলো হচ্ছে টেক্কায় 1, কিংয়ে কে, কুইনে কিউ, জ্যাকে জে, তারপর যথাক্রমে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10-এর 0 এই পর্যন্ত ছিল শৈলেশের ডিউটি। এবারে যে ব্যাপারে আসল ব্রেন তার কোথায় আসবো, সেই কথায় আসবো। শৈলেশ, পুয়ার শৈলেশ ওয়াজ অ্যান ইনস্ট্রুমেন্ট অনলি, এবং লাভের 1/3 অংশের অংশীদার ছিল মাত্র। এতক্ষণ কিরিটির কথা গভীর মনোযোগের সঙ্গে শুনছিলাম, চমকে তাকালাম মুখের দিকে। তাই এবার আসল গল্পের মধ্যে আমরা আসছি। আগেই বলেছি শৈলেশের বুদ্ধিটা তেমন প্রখর ছিল না। তার সেই মোটা বুদ্ধি সুযোগ নেই যিনি কর্মক্ষেত্রে এগিয়ে এলেন। তিনি শৈলেশের সামনে লোভের জাল বিছিয়ে ওকে করলেন আকর্ষণ। কিরিটিকে এক প্রকার বাধা দিয়ে শৈলেশই বলে ওঠে, সত্যি আমাকে বললেন সব দেনা আমার তিনি শোধ করে দেবেন, নিয়মিত আমার টাকা উপায়ের ব্যবস্থাও করে দেবেন।
আমার তখন ভীষণ দৈন্য অবস্থা, প্রায় উপবাসের জোগাড়। তার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার দ্বিতীয় পন্থা ছিল না। শুধু তাই নয়, যে মহাজনের কাছে বাবার সর্বস্ব বাঁধা পড়েছিল ইনিই তিনি। খেলার ছলে প্রত্যেককে নেশাগ্রস্ত করে সংকেতের সাহায্যে দানের পর দান আমরা জিতে চললাম। আর দ্বিতীয়ত কফির সঙ্গে মদ অর্থাৎ জিনও চলতো। আইসি, এবং টাকার বেলায় তোমার তো মাত্র 1/3 শেয়ার। কিরিটি মৃদু হেসে বল, হ্যাঁ, এবং আমার যদি ভুল না হয়ে থাকে তিনিই পার্টি জোগাড় করে আনতেন, কেমন? হ্যাঁ, নাহলে তুমিই বলো কী করে সব বড় বড় লোকদের সঙ্গে আমার যোগাযোগ ঘটতে পারে। খটখট শব্দে দরজার কড়া নড়ে উঠল। আসুন সুব্রত, দরজাটা খুলে দাও। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই যিনি এসে কক্ষে প্রবেশ করলেন তাকে দেখে আমরা সকলেই যুগপৎ বিস্মিত না হয়ে পারলাম না। মুখে মৃত্যু সাফল্যে আসি, এই যে মিস্টার রায়। চিবিয়ে চিবিয়ে উনি বললেন। হঠাৎ পুলিশ সুপার মিস্টার চৌধুরী দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলেন, আপনাকে অ্যারেস্ট করলাম। হোয়াট ইজ অল দিস? রাগ মিশ্রিত কণ্ঠে হরিরাম বললেন। আদালতেই সেটার ব্যাখ্যা হবে মিস্টার, জবাব দিলেন মিস্টার চৌধুরী। কিন্তু কেন অ্যারেস্ট করছেন জানতে পারি কি? কণ্ঠস্বরের শ্লেষ। এই যে গ্রেপ্তারি পরোয়ানাটা পড়ে দেখুন, তাহলে সব বুঝতে পারবেন। আমরা সকলেই উঠে এলাম প্রসারিত কাগজটার দিকে। রামগড়ের কুমার বাহাদুর শ্রী হরিরামকে মাদকদ্রব্যের চোরা কারবার করার জন্য গ্রেপ্তার করা হলো। হ্যাঁ, কিরিটি সত্যিই অতীব ধূর্ত। ব্রিজ খেলার ধার কাছ দিয়েও যায়নি, একেবারে সোজাসুজি মাদকদ্রব্যের চোরা কারবারের অভিযোগ। বজ্র আঁটুনি।